মাহমুদা হাবিবা তফসিল ঘোষণার পর তারেক রহমান বলেছেন নির্বাচন যত সহজ ভাবা হচ্ছে তত সহজ হবে না এবং তফসিলকে আপনারা সাদরে গ্রহণ করেছেন এবং আপনারা তফসিল ঘোষণার হলে সেই জায়গাটিতে বিএনপিকে আজকে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে এবং অনেকেই বলার চেষ্টা করছেন যে যত দ্রুত নির্বাচন সংগঠিত হবে তত দ্রুত হয়তো বিএনপি ক্ষমতায় চলে যেতে পারে। সেই ভাবনার থেকেই আসলে বিএনপি এত বেশি উচ্ছ্বসিত। এই প্রশ্নটা তো আপনাদেরকে অনেকবার মুখোমুখি হতে হয়েছে, কিন্তু তারেক রহমান যখন বললেন নির্বাচনকে যত সহজ ভাবা হচ্ছে তত সহজ হবে না, ঠিক কোন আশঙ্কার কারণে তিনি এই কথা বলেন? আপনাকে অনেক ধন্যবাদ। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ-আলোচকদের এবং যারা শুনছেন তাদেরকে। তিনি এই বক্তব্যটা যখন দিয়েছেন সেটা বিকেলবেলা, মানে তখন তফসিল ঘোষণা হয়নি। তফসিল ঘোষণা হচ্ছে সন্ধ্যা ৬টায়। এটা বিকেলে আমাদের যে ট্রেনিং চলছে, প্রশিক্ষণ চলছে দেশব্যাপী, মানে ৭ দিন ব্যাপী। আজকে সেইখানে সেটা একটা বক্তব্য। ডেফিনেটলি নির্বাচন অনুষ্ঠানের দিন পর্যন্ত আমরা বেসিক্যালি ৫ই আগস্টের পর থেকে কিংবা ৮ই আগস্ট যখন এই সরকার ক্ষমতা গ্রহণ করলো তারপর থেকে এই সরকারের এত দূর হেঁটে আসা, প্রতিটা মানে কি বলবো ৩৬শে জুলাই বা ৫ই আগস্টের যারা অংশীজন তাদের পূর্ণ সমর্থন থাকার পরেও সহজ ছিল না এই জার্নিটা। প্রতিনিয়ত এবং ইভেন আজকের দিনটা, আগামী যে দিন আসবে সেই দিনগুলোতেও এটা যত দিন যাবে ধরে নিচ্ছি আমরা যে মানে বেসিক্যালি এটা আমরা দেখতেও পাচ্ছি যে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা, নানা ধরনের বিশেষ করে আমরা একটা কথা মোটের ওপরে যখন নিজেরা যুদ্ধ করি, নিজেরা নানা ধরনের মতবিরোধ থাকে, মোটের ওপর একটা কথা আমাদের মাথা থেকে কারোরই সরে যাওয়া উচিত না, সেটা হচ্ছে যে আমাদের প্রধান প্রতিপক্ষ হচ্ছে এই নির্বাচনটা বলুন বা সরকারকে সুষ্ঠুভাবে তাদের দায়িত্বগুলো সম্পন্ন করে একটা পর্যায় পর্যন্ত বাংলাদেশকে তুলে নিয়ে যাওয়া। হ্যাঁ, দেখুন তারা যে দায়িত্বগুলো নিয়েছেন আমরা দেখেছি, সংস্কার যেভাবেই হোক, ঐকমত্য কমিশন একটা দীর্ঘ মিটিং করে এক জুলাই সনদ হয়েছে, সেটা জুলাই সনদের যেই সই হয়েছে, তারপরে আপনার বিচারের একটা রায় হয়েছে, কাজগুলো ধীরে এগিয়েছে, কাজগুলো সবার হয়তো সব অর্থে ১০০% মনোপুত হয়নি, কিন্তু কাজগুলো এই জার্নিটা কিন্তু ছোট জার্নি ছিল না। আজকে অভিনন্দন জানাতেই হয় অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে, তারা ফাইনালি তফসিলটা ঘোষণা করতে পেরেছেন। কিন্তু তফসিল ঘোষণা থেকে নিয়ে নির্বাচন হওয়া পর্যন্ত আমরা আজকের বাস্তবতায় যদি ১১ই ডিসেম্বরে আলাপ করি, আজকে থেকে ঠিক ২ মাসের মাথায় ১২ই জানুয়ারি, হ্যাঁ আপনার ২টা মাস মানে ৬০ দিন। এই ৬০ দিন তো এটা তো জার্নি সহজ হবে না, এটা ধরে নিয়েই আমাদের কাজ করতে হবে। কাজে নির্বাচন এটা একটা, আর আরেকটা হলো ভোটারদের কাছাকাছি, মানে বিশেষ করে আমাদের যারা মনোনীত প্রার্থী তাদের জন্য ভোটারদের ভোট মানে অর্জন, মানে আস্থা অর্জন, যেন তারা ভোট দিতে পারেন, এটাও তো একটা জার্নি, এটাও তো একটা চ্যালেঞ্জ। সবগুলোই চ্যালেঞ্জ, সব কিছু মিলিয়েই বলা হয়েছে যে ভোটটা খুব সহজ ভোট হবে না। এইবার ৬.৫ কোটি ভোটার প্রথমবারের মতো ভোট দিচ্ছেন। আমি আসলে এটা বলতে পারি না যে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে কিনা আমি জানি না, কিন্তু অলমোস্ট, হ্যাঁ ১২,৭৬,০০,০০০ টু বি এক্সাক্ট, মানে অলমোস্ট ১৩ কোটি। তো এখন যে এইবারের নির্বাচন যে নিঃসন্দেহে মানে অত্যন্ত উৎসব মুখর হবে, এটা আপনি লিখেই রাখতে পারেন। কারণ হচ্ছে যে যারা এই যে ৬.৫ কোটি লোক যারা ৩৫ বছরের নিচে, তারা কিন্তু একবার অধীর আগ্রহে ওয়েট করছে আপনি ভোট দিতে পেরেছেন কিনা আমি জানি না, কিন্তু নিশ্চয়ই আপনারও মনে হয়েছে যে না ফাইনালি আমি ১২ই ফেব্রুয়ারি ভোটটা দিতে পারবো। কাজেই এইবারে ভোটটার বিশেষত্ব হচ্ছে যে প্রথমত আপনি যেটা আলাউদ্দিন বলছিলেন যে এর আগে দিনকে রাত করা হয়েছে কিংবা ভোটের নির্বাচন থেকে ভোটটাকে মাইনাস করা হয়েছে, সেটার কেন সুযোগ নেই জানেন? কারণ সেই সময় তো সরকারই ছিল, তারা নিজেরাই তো চাইছিল যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে। কাজে নির্বাচন নামক ব্যবস্থাটাকে রেখে ভোট অংশটাকে তারা কেটে দিয়েছিল। এখন বিএনপি বিরুদ্ধে আছে যে বিএনপিও যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে চাইছে এবং আপনাদের কর্মীদের মধ্যে যে ধরনের সহিংসতার কথা আমরা শুনতে পাচ্ছি, বেশিরভাগ অভিযোগই আসছে যে কোনো মূল্যে বিএনপি কর্মীরা অন্য রাজনৈতিক দলের কর্মীদেরকে, যে একটু অভিযোগ করছিলেন ইতিমধ্যে আলাউদ্দিন, যে পোস্টারও লাগাতে দিচ্ছেন না কোথাও, বেশিরভাগ অভিযোগ এই ধরনের সহিংসতা। যেমন আগামীকাল থেকে, এবার আপনাকে বলি, অভিযোগ করা এবং অভিযোগ নিবন্ধিত করা দুটোর মধ্যে ডিফারেন্স আছে। আগামীকালকে আমাদেরও অসংখ্য অভিযোগ আছে, আপনি যদি জামাতে ইসলামের ভাইকে জিজ্ঞেস করেন তারও অসংখ্য অভিযোগ আছে, আমাদের যারা প্রার্থী তাদের অসংখ্য অভিযোগ আছে। আমি নিজে প্রার্থী হিসেবে মানে হওয়ার জন্য দৌড়াদৌড়ি করেছি, তখন আমি আমার নিজের নির্বাচনী এলাকাতে আমি দেখেছি অভিযোগ এটা থাকবেই নির্বাচন নিয়ে। কিন্তু নির্বাচনে যেটা এখন বেস্ট পার্ট, এই যে তফসিল ঘোষণা হয়ে গেল, এখন কিন্তু স্টিয়ারিং চলে গেছে নির্বাচন কমিশনারের কাছে, এই নির্বাচন কমিশনের কাছে। সোজা কথায় তারা এখন কিন্তু সুপ্রিম অথরিটি, নির্বাচন সংশ্লিষ্ট সব ধরনের কর্মকাণ্ডের, দৈনন্দিন রাষ্ট্র চালানো নয়, নির্বাচন সংক্রান্ত। ফলে এখানে যা ইনারা এখন শো করুন যে তারা কতটুকু মানে এই জায়গাটায় মানে শক্তিশালী ভূমিকা। আমি বলতে চাইছি
নিরপেক্ষ তারা পালন করতে পারেন। দেখুন এইখানে পোস্টার ছেঁড়া, পোস্টার তো বোধহয় অ্যালাউডই না, এবার তো বোধহয় বিলবোর্ড আর কি যেন আছে। তো এইগুলাতে যদি অন্য কিছু হয় সেটা অভিযোগ যাবে, অভিযোগ পাল্টা অভিযোগ, এবং এই অভিযোগের নিষ্পত্তি হচ্ছে কিনা এটার উপরেই আগামীর মানে এই নির্বাচন কমিশনের অনেক কিছুই আপনার বোঝা যাবে। আর আপনি যেটা বললেন যে বিএনপি যে কোনো মূল্যের কোনো সুযোগই তো নাই, যে কোনো মূল্যেও যদি যে ক্ষমতায় যেতে হতো, যখন 5ই আগস্টের পরে জাতীয় সরকারের একটা প্রস্তাবনা এসেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেতে পারত। যতবার আওয়ামী সরকার গঠন করেছে প্রতিবার বিএনপির কাছে একবার করে প্রস্তাব এসেছে যে কোনো মূল্যে ক্ষমতার একটা অংশীদার হওয়ার জন্য। একই জায়গায় এনসিপি নেতাও আজকে অভিযোগ করেছেন যে সেই সময়টাতে আসলে বিপ্লবী সরকার গঠন করা সম্ভাবনা ছিল, কিন্তু আপনারাই সেই বিপ্লবী সরকার গঠন করতে দেননি। আমি এই জায়গাটিতে আসবো, একটি বিরতি নিতে ফিরতে চাই। ব্রিটিশ প্রাতিনিধিক রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। ব্রিটিশ প্রাতিনিধিক রাজকাহন দেখছেন। মাহমুদা হাবিবা, আপনি বলছিলেন যে বাংলাদেশ আসলে গণতান্ত্রিক ধারায় পৌঁছাতে যাচ্ছে, এবং আপনাদের এই কথার জায়গাটিতে অনেকেই সবাই বলার চেষ্টা করছে, বিশেষ করে এনসিপির একজন নেতা তিনি বলেছেন 5 আগস্ট পরবর্তী ক্যান্টনমেন্ট বৈঠকে দুর্নীতির মাস্টার মাইন্ডের মাথায় আওয়ামী বুদ্ধিপনা চড়ে বসে। তখন বিএনপি এবং জামায়াত ক্যান্টনমেন্টে ছিল, জামায়াতের অন্তরে আওয়ামী প্রেম জেগে ওঠে, তাই তারা বিপ্লবী সরকার গঠন করতে দেয়নি, অথচ একটি বিপ্লবী সরকার গঠন করতে পারলে বর্তমানে দেশের এই পরিস্থিতি হতো না। দেখুন, এটা তিনি কি চিন্তা করে বলেছেন তিনি এটা ভালো বলতে পারবেন, কিন্তু যতখানি তিনি এটা জামাত ইসলাম কিংবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে এটা ছেড়ে চাপানোর চেষ্টা করছেন, বিষয়টা তা না। তারা নিজেরাও ছিলেন, প্রথম থেকেই ছিলেন, আলাপ আলোচনাতে ছিলেন, এবং সবচেয়ে বড় কথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো খুব ক্লিয়ার তার স্ট্যান্ডের ব্যাপারে। আমরা প্রথম থেকে নির্বাচনবিহীন কোনো সরকার গঠন করার কোনো প্রচেষ্টায় একেবারে এতদিন পর্যন্ত, দেখুন এই 17-18 বছর যে গেছে, অন্তত 3 দফা তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুযোগ হয়েছিল এই নির্বাচনবিহীন সরকার গঠন করার সুযোগ হয়েছিল যখন 1-11 হয় তারপরে। কিন্তু কোথাও এই বিষয়টাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনমুখী দল, নির্বাচন ছাড়া বা জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় যাওয়ার কোনো চিন্তা তখনও ছিল না, আজও নাই। নিঃসন্দেহে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা উচ্ছ্বসিত, একেবারে সত্যিকার অর্থে উচ্ছ্বসিত। কারণ দীর্ঘদিন পরে যেইভাবেই আপনি দেখেন না কেন, গোটা বাংলাদেশের মানুষজনের সাথে আজকে কথা বলেন, এক ধরনের স্বস্তি, শুধুমাত্র তফসিল ঘোষণাটাই কিন্তু এক ধরনের স্বস্তি এনে দিয়েছে। কারণ একটা শঙ্কা কিন্তু সবার মধ্যে কাজ করেছে, আদৌ কি হবে, নির্বাচনের তফসিলটা কি ঘোষণা হবে, কিংবা নির্বাচন পর্যন্ত আমরা পৌঁছাতে পারবো কি। আমরা নিজেরাই বহু টকশো করেছি যে আপনি কি মনে করেন নির্বাচন কি হবে, সম্ভবত আপনাকেও বহুবার এই প্রশ্নটা করতে হয়েছে। কিন্তু রিয়ালিটি হলো যে এই তফসিল ঘোষণা কিন্তু অ্যাটলিস্ট এক ধরনের স্বস্তি, বিশেষ করে যারা সাধারণ মানুষের ভোটাধিকার তাদের হাতে ফিরিয়ে দিতে চায় তাদের সকলের মধ্যে স্বস্তি দেখা গেছে। আপনি দেখুন প্রতিটা রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামাত ইসলামী, এনসিপি, সবাই কিন্তু এটা শুভেচ্ছা জানিয়েছেন। ফলে এই যে জাতীয় সরকার বলুন, এটাকে আসলে বিপ্লবী সরকার বলার তো সুযোগ নাই। এনসিপি যিনি বলেছেন এটা বিপ্লব ছিলও না, এটা ছিল গণ অভ্যুত্থান। যেটা হতে পারতো একটা জাতীয় সরকার হতে পারতো, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল নীতিগত কারণে সেটাতে অংশগ্রহণ করার কথা। অ্যাডভোকেট আতিকুর রহমান, এবারের নির্বাচন নিয়ে তো অনেক ধরনের আলোচনা সমালোচনা, বিশেষ করে রাজনৈতিক কৌশল পাল্টে ফেলার এক ধরনের আলোচনা চলছে। এবারে জামায়াতে ইসলামের একজন সনাতন ধর্মাবলম্বীকে আপনারা মনোনীত করেছেন, সেই জায়গায়